সন্ধ্যার হিমেল আবহাওয়ায় বাইরের পরিবেশ ঠান্ডা থাকলেও এই মুহূর্তে আর্সলান ম্যানশনে যেন এক ভয়াবহ পরিবেশ। এসব কি শুরু হয়েছে? প্রাইভেট রুমে ঢুকেই চিৎকার করে উঠলেন বুরাক সাহেব। প্রাইভেট রুমের বেডে শুয়ে আছে নীল। এই প্রাইভেট রুমেই হসপিটালের মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে। কিছুক্ষণ আগে আর্সলান ম্যানশনের পার্সোনাল ডাক্তার এসে দেখে গেছে ইন্টারনাল কোনো ইনজুরি হয়নি। রুমটা আকারে বাকি রুমগুলোর থেকে একটু বড়, তবে এই মেনশনের সব থেকে বড় রুম কায়নের। নীলের পাশে বসে চোখের পানি ঝরাচ্ছে জাহানারা বেগম, নিশাত বেগম, মাহিয়া, খুশবু আর জারিয়া। পাশে দাঁড়ানো রয়েছে নিকোলাই আর আইদিন। বুরাক সাহেবের চোখে আজ দেখা যাচ্ছে তীব্র রাগ, কিন্তু এই রাগ অন্যরকম। এই রাগের কারণ ভিন্ন। নিশাত বেগম তাড়াতাড়ি বুরাক সাহেবের পাশে এসে দাঁড়ালেন। বুরাক সাহেব গম্ভীর স্বরে নিকোলার দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি ম্যাচ বলে? বুরাক সাহেবের কথায় নিকোলাই জবাব দিল, আঙ্কেল, এটা মিউচুয়াল ম্যাচ ছিল। এদিকে রুমের মধ্যে এত কাছে থাকার পরেও নিকোলাই একবারও জারিয়ার দিকে তাকালো না। যে মানুষটার প্রতিটি দৃষ্টি জারিয়াকে খুঁজত, এখন সেই দৃষ্টি কেন জারিয়াকে উপেক্ষা করছে? এই পরিস্থিতিতে বসেও জারিয়ার চোখ বারবার নিকোলাইয়ের দিকে ছুটে যাচ্ছে। জারিয়ার বুকে অদ্ভুত এক টান, ধরে রাখা যায় না এমন চাপা ব্যথা মৃদু মৃদু করে ছড়িয়ে পড়তে লাগলো। জারিয়া বুঝে উঠতে পারছে না এটা কি উপেক্ষার জ্বালা, নাকি যাকে হারানোর ভয়ে মনকে কুড়ে কুড়ে খাচ্ছে তারই নীরব উপস্থিতি। এর মধ্যেই বুরাক সাহেবের গম্ভীর কণ্ঠ আবারও বেজে উঠল রুম জুড়ে। নেকো, তুমি কি ভুলে গেছো? আমার ছেলে একজন প্রফেশনাল বক্সিং প্লেয়ার। বুরাক সাহেবের কথায় নিকোলাই কোমরে দুহাত দিয়ে মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুরাক সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেল, সবাই জানে কায় প্রফেশনাল। এই ছেলেকে আইরিন, এমির সবাই সাবধান করেছে, কিন্তু এই ছেলে শোনেনি। কায়ান কি ওকে জোর করেছিল? করেনি তো। নিকোলের কথা শেষ হতেই রুমের সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। জারিয়া অবাক হয়ে বলল, এত কিছুর পরেও নিকোলাই কিভাবে কায়েনকে সমর্থন করতে পারে? কিন্তু বন্ধুর ব্যাপারে সে যেন কিছুই শুনতে রাজি না। চোখে আঙুল দিয়ে কায়নের দোষ দেখালেও সে শুনবে না। একান্তে হলে বোঝাবে, একা হলে বুঝবে, কিন্তু তার সামনে তার বন্ধুর নামে একটা শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না। আর এক মুহূর্ত দেরি করল না নিকোলাই। কোনো জবাবের অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে গেল। জারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিকোলাইয়ের চলে যাওয়ার পথে। বুরাক সাহেব জানতেন নিকোলাইয়ের কাছ থেকে ঠিক এমন উত্তরই আসবে। এরপর বুরাক সাহেব আইদিনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠল, কায়ান আর নেকো একই রকম, তুমি তো একটু বোঝাতে পারতে। আইদিন নিজের কান চুলকাতে চুলকাতে বুরাক সাহেবের সামনে এসে বলে উঠল, আঙ্কেল, আমি নীলকে মানা করেছিলাম কিন্তু শোনেনি। আর নিক ঠিকই বলেছে, কারণ তো আর ওকে জোর করেনি। 2 days রেস্ট নেবে তো ঠিক হয়ে যাবে। আঙ্কেল, ডোন্ট ওয়ারি। কথাটা শুনতেই মাহিয়া কান্না ভেজা চিবুক মুছতে মুছতে আইদিনের দিকে তাকায়। এরপর আইদিন হুট করে মাহিয়ার দিকে তাকাতেই দেখতে পেল মাহিয়া তার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। আইদিন এই দেখে হঠাৎ এক ঢোক গিলে গলা খাঁকড়ে দিয়ে বুরাক সাহেবকে বলে উঠল, আচ্ছা আঙ্কেল, আন্টি, আমি আবার পরে আসবো। পুরো বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই বুরাক সাহেব বলে উঠলেন, দাঁড়াও। কথাটা শুনতেই আইদিন দাঁড়িয়ে পড়ল। এরপর বুরাক সাহেব পেছন থেকে বলে উঠলেন, তো আমার 2 ছেলে এখন কোথায়? কথাটা শুনতেই আইদিনের মুখ চুপসে গেল। কোথায় ফেসে গেল সে? এই রে, এখন কি বলবে? মনে মনে বিড়বিড় করে বলল, আঙ্কেল, আপনাকে কি করে বলবো, আপনার 2 ছেলে এখন আপনার 2 নাতনি নিয়েই এলাই বিলাই করে যাচ্ছে। বুরাক সাহেবের কথায় মাহিয়া আর জারিয়া একে অপরের দিকে তাকাচ্ছে। হঠাৎ জাহানারা বেগম ধিমে গলায় জারিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, রিদি আর জিনি কোথায় রে? কথাটা শোনা মাত্রই মাহিয়া আর জিনিয়া মনে মনে ভাবল, সত্যি তো, জিনিয়া কোথায়? হৃদয়ার কথা জানে তারা, কিন্তু কি করে বলবে? তখন পাশ থেকে খুশবু কোনো কিছু না ভেবে জবাব দিল, আপু, রিদির এসব দেখে শরীর খারাপ লাগছিল, তাই নিজের রুমে পাঠানো হয়েছে। আর জিনি হয়তো ওর সঙ্গেই গেছে। কথাটা শুনতেই জাহানারা বেগম নরম কণ্ঠে বলে উঠল, আচ্ছা, শরীর কি বেশি খারাপ লাগছে ওর? নীলকে এইভাবে রেখে যেতেও তো মন চাইছে না। মুহূর্তে মাহিয়া থতমত খেয়ে বলে উঠল, না না ফুপি,
তেমন কিছু না, ও একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুমি এখানেই থাকো ভাইয়ের কাছে। জাহানারা বেগম আর কথা বাড়ালেন না। অসহায় মুখ করে তাকিয়ে আছে নীলের দিকে, কিন্তু খুশবুর চোখের সামনে বারবার জিম রুমের দৃশ্য ভেসে উঠছে। কিছুতেই মস্তিষ্ক থেকে বার করতে পারছে না তার বিগ ব্রোর হৃদয়ের জন্য করা পাগলামি। হৃদয়কে ওইভাবে জড়িয়ে ধরা, কি ছিল এসব? আর এদিকে আইদিন উপর দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পেছনে ঘুরে তাকিয়ে বলে উঠল, আঙ্কেল, আমি তো নীলকে নিয়ে ডাইরেক্ট এই রুমে চলে এসেছি। আমি তো জানি না ওরা কোথায়। আইদিনের কথা শেষ হতেই পরিবেশ বুঝে পাশ থেকে নিশাত বেগম বলে উঠলেন। কথাটা শোনা মাত্রই আইদিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। একটু হেসে মাথা নাড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। তখন বুরাক সাহেব নীলের দিকে এগিয়ে জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর বাংলাদেশে জানিও না, বড় ভাইয়ের শরীর এমনিতেই খারাপ, শুনলে চিন্তা করে আরও খারাপ করবে। জাহানারা বেগম নীলের দিকে একবার তাকিয়ে বুরাক সাহেবের দিকে তাকিয়ে বলল, না না বাবা, জানলে অসুস্থ হয়ে পড়বে। ভাবিও চিন্তা করতে করতে পাগল হয়ে যাবে। এরপর বুরাক সাহেব এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবে। জাহানারা বেগম মাথা নাড়ালেন। এরপর বুরাক সাহেব রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নিশাত বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, একবার রুমে আসো। এই বলে বেরিয়ে গেলেন। নিশাত বেগম বাকিদের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই বলে নিশাত বেগমও বেরিয়ে গেলেন। কায়েন নিজের রুমের প্রাইভেট লিকোয়ার বারে বসে আছে। চারপাশে রাজকীয় নীরবতা, দামি আলো, চকচকে কাজ, কিন্তু তার ভেতরের অবস্থা যেন যুদ্ধক্ষেত্র। একের পর এক হুইস্কির গ্লাস ঠোঁটে তুলে নিচ্ছে। গ্লাস ঠোঁটে ছোঁয়া মাত্রই তীব্র জ্বালা ছড়িয়ে পড়ছে গলা বেয়ে। কিন্তু মদের সেই আগুনও আজ তার ভেতরের আগুনটাকে ছুঁতে পারছে না। প্রতিটি চুমুকে গলা পুড়ছে, চোখ ভারী হচ্ছে। তবু বুকের গভীরে জমে থাকা সেই অসহ্য যন্ত্রণা এক চুলও কমছে না। মনে হচ্ছে যেন বুকের ভেতর কেউ ধীরে ধীরে কিছু ভেঙে চূর্ণ করে দিচ্ছে। শ্বাস ভারী হয়ে আসছে, হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত। আর নীরব ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে তার চাপা কষ্টের বোবা গর্জন, যেটা কেউ শুনছে না, কেউ বোঝারও চেষ্টা করছে না। হঠাৎ রুমে নিকোলাই আর আইদিন প্রবেশ করলো। কায়েনের অবস্থা দেখে তাদের নিজেরও ভালো লাগছে না। কি করে সামলাবে এই ছেলেকে তারা এখন? কায়েন নিকোলাই আর আইদিনের উপস্থিতি টের পেয়েও কিছু বলল না। আইদিন ধীরে গিয়ে কাউচে বসে পড়ল। নিকোলাই বার সেন্টারের দিকে এগিয়ে নিজের পছন্দ মতো এক বোতল হুইস্কি আর গ্লাস নিয়ে এসে কায়েনের পাশে বসে পড়ল। এই বসার মধ্যেও দ্বিধা ছিল, যেন সে নিজেও জানে না আজ সে কি করতে যাচ্ছে। নিকোলাইও ভারী নিঃশ্বাস ছেড়ে কায়েনের দিকে তাকিয়ে এক চাপা দম বন্ধ করা স্বরে বলে উঠল, কালকে কি আমি অফ নিতে পারি? নিকোলাইয়ের বুকের ভেতরের আগুনটা নিঃশব্দে জ্বলছিল, কিন্তু সেই আগুন এই মুহূর্তে সে বাইরে আসতে দিতে চাইছে না। দায়িত্ব, আনুগত্য আর নিজের অনুভূতির মধ্যে আটকে আছে সে। এই দেখে আইদিনের ভ্রু কুঁচকে গেল। কায়ানার তারা ড্রিঙ্ক করলেও নিকোলাই সবসময় এড়িয়ে চলে, কারণ তার দায়িত্ব কায়ানকে সুরক্ষায় রাখা। সেখানে যদি সেই নেশাগ্রস্ত হয়ে থাকে তাহলে কায়ানকে কি করে সুরক্ষা দেবে? কিন্তু আজ এত ব্যতিক্রম। কায়ান নিকোলাইয়ের দিকে তাকিয়ে এক যন্ত্রণা চাপা হাসি দিয়ে নেশাভরা কণ্ঠে বলে উঠল, একদিন কম পড়বে নিকো তোর জন্য, চাইলে আরো সময় নিতে পারিস। নিকোলাই কায়ানের ইঙ্গিত বুঝে হুইস্কির বোতলের ক্যাপ ওপেন করে। বোতল ধরেই নিজের ঠোঁটের সঙ্গে মিশিয়ে ঢকঢক করে গিলতেই চোখ মুখ কুচকে বোতলটা শব্দ করে কাউন্টারের উপর রেখে বলে উঠল, একদিনই যথেষ্ট। আইদিন ভ্রু কুচকে নিকোলাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, কায়েনের তো রিজন আছে। তোর কি রিজন? নিকোলাই জবাব দেওয়ার আগেই কায়ান পাগলের মতো হাসি দিয়ে উঠল। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু ভাঙন। আমি পুরোপুরি নিজের করে নিতে পারছি না, আর ও নিজের করে নিতে চাইছে, কিন্তু সে ধরা দিচ্ছে না। নিকোলাই ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, আমাকে বলে আমি যদি তাকে ভালোবাসি তবে তার সামনে যেন না যাই। আমার ভালোবাসার নাকি কোনো মূল্য নেই। হোয়াট দ্য? কায়ান নিজের মুখের গ্লাস কাউন্টারে শব্দ করে রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠল,
আমার জন্য তার মনে শুধুমাত্র একটাই ফিলিংস, সেটা হলো হেট। মাথা নিচু করে দম বন্ধ করা নিঃশ্বাস ফেলতে ফেলতে কায়ন আবারও বলে উঠল, আমার সামনে অন্য কারো হাত ধরে ঘুরবে, ওই আসলকে নিজের হাজব্যান্ড বানাবে। ইজ শি ক্রেজি? ভাবলো কি করে? এদের এই কাণ্ড দেখে আইদিন হতভম্ব হয়ে যাচ্ছে। এরপর আইদিন কায়নের দিকে তাকিয়ে বলে উঠল, 2 দিন পর নিজে বিয়ে করবি, আবার বলিস ও বিয়ে করলেই সমস্যা। কথাটা শোনা মাত্রই কায়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে নীরবতায় যেন রুমের বাতাসও থমকে গেল। কায়ন আইদিনের দিকে তাকালো। এরপর কায়ন দাঁত চেপে গলার শিরা শক্ত করে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আমি যদি বিয়ে না করি তবে সমস্যা কোত্থেকে আসবে? কথাটা শোনা মাত্রই যেন রুমের মধ্য দিয়ে বিস্ফোরণ ছড়িয়ে গেল। আর আইদিন মুহূর্তেই চমকে উঠল। নিকোলাই কায়নের দিকে তাকিয়ে বুঝে গেল এটা কোনো মজা নয়, বরং এই বড় সিদ্ধান্ত তার ভেতরে যা জন্ম নিয়েছিল আজ শুধু শব্দ পেয়েছে। আইদিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মাথার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু একটাও মুখে আনার সাহস হচ্ছে না। কারণ কায়নের চোখে এখন যে দৃষ্টি, সেখানে মুক্তির বা প্রতিশ্রুতির আর কোনো জায়গা নেই। কি বলছিস? আর ইউ সিরিয়াস? কায়ন নিজের হাতের গ্লাসটা সরিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে উঠল। সিরিয়াস লাইক হেল। নিকোলাই তার নেশাগ্রস্ত কণ্ঠে বলল। কায়, তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস তুই জানিস? কায়ন এক হাত চুলের মধ্যে গুজে আবারও হাত নামিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পকেটে 2 হাত গুজে নিকোলাই দিকে তাকিয়ে বলে উঠল। তোর কি দেখে মনে হচ্ছে আমার মাথা ঠিক আছে? আর আমার মস্তিষ্ক মন একটা কথা বলছে, রুহকে আমার চাই, ব্যাস চাই। প্রতি মুহূর্তে নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছে, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না। আর আমি লালের সঙ্গে বিয়েটা না ভাঙলে ওকে আমি কোনোদিনই পাবো না। আর ওকে আমার চাই, ও যদি নাও চায় তবু আমার ওকে চাই। কায়নের বলা কথাগুলো শুনতেই যেন আইদিনের নিকোলাই থ হয়ে গেল। এই কথা বলে কায়ন ওখান থেকে চলে যেতে যাবে, ঠিক সেই সময় নিকোলাই পেছন থেকে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে উঠল। কোথায় যাচ্ছিস? আমি আসছি। কায়ন পায়ের শব্দ তুলে যেতে যেতে বলে উঠল। যেখানে যাচ্ছে একা যেতে চাই। এই বলে বেরিয়ে গেল। আর তার পেছনে পড়ে রইল 2জন মানুষের হাজার প্রশ্ন, হাজার আশঙ্কা, আর এক ভয়ঙ্কর ভবিষ্যতের ছায়া। কায়নের পদক্ষেপ ম্যানশনের বাইরে বেরোনোর আগেই যেন পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে কায়নের পার্সোনাল হাউস স্টাফ অ্যালেক্স দ্রুত ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে নির্দেশ দিল। তার কণ্ঠে তাড়া ছিল, চোখে ছিল অস্বস্তির ছাপ। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। ম্যানশনের সামনে গাড়িটা এসে থামতেই কায়ান বেরিয়ে এলো। প্রথমে নজরে বোঝা যায় সে সম্পূর্ণ নেশায় মোড়া, চোখ দুটো লালচে, দৃষ্টি এলোমেলো, শরীরের ভার যেন নিজের উপরেই নেই, পা দুটো মাটিতে ঠিকমতো টিকছে না, প্রতিটি পদক্ষেপ ভারসাম্য হারাচ্ছে। তবু এক অদ্ভুত জেদের টানে সে এগিয়ে চলছে। অ্যালেক্স কায়ানকে দেখে মুহূর্তের জন্য থ হয়ে গেল। বুকের ভেতর কেমন করে উঠল। এই মানুষটাই কি তাদের সেই স্যার, যার উপস্থিতিতে পুরো ম্যানশন শাসনের ভয়ে চুপসে থাকত, যার চোখের এক ঝলকেই সিদ্ধান্ত বদলে যেত, যার কণ্ঠে কখনো দ্বিধা থাকতো না? আজ সেই মানুষটাই নিজের ছায়ার মতো অসহায়। কায়ান গাড়ির দিকে এগোতেই অ্যালেক্সের দিকে হালকা ইশারা করলো। পর মুহূর্তেই কায়ান ঠোঁটের কোণে স্পর্শ করলো একটা চুরুট। অ্যালেক্স হাত কাঁপা কাঁপা অবস্থায় লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিল। আগুনের ছোট্ট শিখা নিভে যেতেই চুরুটের আগা লাল হয়ে উঠল। কায়ান ধোঁয়া টেনে নিয়ে ধীরে ধীরে ছেড়ে দিল সেই ধোঁয়া। রাতের হাওয়ায় পাক খেতে খেতে মিলিয়ে যেতে লাগলো। চুরুটের ধোঁয়া ওড়াতে ওড়াতেই সে ড্রাইভারের দিকে তাকিয়ে সংক্ষিপ্ত ভারী কণ্ঠে বলল, আউট। কথাটা শুনেই ড্রাইভার এক মুহূর্ত দেরি না করে নেমে গেল। বডিগার্ডরা এগিয়ে আসতেই কায়ান গম্ভীর কণ্ঠে আবারও বলে উঠল, আজ না। এক কথাতেই তাদের পা থেমে গেল। কারো কিছু বলার সাহস হলো না। সবাই বুঝে গেল আজ সে একাই যেতে চায়, আর এই সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা কারো নেই। গাড়ির দরজা খুলে দিতেই কায়ান সোজা ড্রাইভারের সিটে বসে পড়ল। দরজাটা বন্ধ হলো। পর মুহূর্তেই তার হাত শক্ত করে স্টিয়ারিংয়ে গিয়ে আটকে গেল। চোখের দৃষ্টিতে নেশা মাখানো অদ্ভুত এক উন্মাদনা, যেন ভেতরে জমে থাকা ঝড় এখন আর আটকে রাখা যাচ্ছে না। পরের মুহূর্তেই গাড়িটা ঝড়ের বেগে সামনে ছুটে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে শুধু ইঞ্জিনের গর্জন
আর টায়ারের শব্দ মিলিয়ে যেতে লাগলেও তার সঙ্গে। রাতের অন্ধকারে ইঞ্জিনের গর্জন আর টায়ারের শব্দ মিলিয়ে যেতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে মিলে গেল কায়ানের নিয়ন্ত্রণহীন এক ঝাঁপ অজানা গন্তব্যের দিকে। কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে এখন লায়লার অ্যাপার্টমেন্টের সামনে, আর কায়ান বসে আছে লায়লার অ্যাপার্টমেন্টের লঞ্চে। সামনে বসে আছে লায়লা। কায়ান, তুমি কি বলতে চাইছো? প্লিজ খুলে বলো। আর বাইরে ঠান্ডা, রুমে চলো প্লিজ। লায়লার কথায় কায়ান অন্যদিকে ঘুরে জবাব দিল, আমি তোমার সঙ্গে কোনো রুমে একা থাকতে চাই না লাইলা। কায়ানের কথায় লায়লা যেন চমকে উঠল। বুকের মধ্যে কেমন যেন সবকিছু ওলট পালট হতে শুরু করলো। লায়লা চোখে মুখে বিস্ময় টেনে বলে উঠল, এসব কি বলছো তুমি কায়? এসবের মানে কি? আর তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? কায়ান বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর এক গভীর নিঃশ্বাস ছেড়ে হঠাৎ লায়লার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর লায়লার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে লায়লার দিকে অসহায়ভাবে তাকিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আমি তোমার কাছ থেকে কিছু চাই লাইলা। লায়লার বুকে কেমন ঝড় উঠছে, যেন সে বুঝে গেছে কায়ানের পরবর্তী শব্দ কি হতে পারে। তবুও কাঁপতে থাকা কণ্ঠে বলে উঠল, তো তোমায় বাদে তুমি যা চাও তাই পাবে কায়। কথাটা শোনা মাত্রই কায়ানের বুক মোচড় দিয়ে উঠল। এবার সে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর করুণ দৃষ্টিতে লায়লার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার দেওয়া নতুন জীবনের কাছে আমি হেরে যাচ্ছি লাইলা। যদি ওকে নিজের করে না নিতে পারি তবে নিজেকে ধ্বংস করে ফেলবো। জীবন থাকলেও নিকোটিনের ধোঁয়ায় পড়ে ছাই হয়ে যাবো লাইলা। লায়লা কথাটা শুনেই ছলছল নয়নে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল। তুমি কি হৃদয়ার কথা বলছো কায়? কায়ান কোনো জবাব দিল না, আর তার নিঃশব্দতাই বলে দিল সব জবাব। এরপর লায়লা কায়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘুরে আড়াল হয়ে এক নিমেষেই নিজের ফোন দিয়ে একটা মেসেজ সেন্ড করলো। লায়লা চোখ মুছতে মুছতে কায়ানের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর কায়ানের দু বাহু ধরে উঠে দাঁড় করিয়ে দিল। কায়ানের হাত ধরে কায়ানের দিকে ছলছল নয়নে তাকিয়ে বলে উঠল, প্লিজ কায়, এরকম বলো না। আমি মানতে পারবো না। আমার অনুভূতিগুলো কি হবে? কায়ান লায়লার দিকে তাকিয়ে কষ্টে মরা অনুভূতিতে বলে উঠল, প্লিজ লাইলা, অনুভূতির আড়ালে আমি আর থাকতে চাই না। প্লিজ, আমার জীবন তোমার হাতে বন্দি। এই বিয়ে হলে আমি হাহাকারে গলিতে হারিয়ে যাব। দুজনের মধ্যে চলেছে অনেক নিঃশব্দতার কথা, চুপচাপ সবকিছু। লায়লা কায়ানকে হঠাৎ করে জড়িয়ে ধরল। কায়ানের অস্বস্তি হলেও সেই মুহূর্তে লায়লাকে সরিয়ে দিতে পারল না। লায়লা কান্নায় কায়ানের বুক ভেজাতে ভেজাতে বলে উঠল, আমি কি তোমার অনুভূতিতে নেই কায়? আমাদের এত বছরের সম্পর্ক কি হবে? লায়লার এই কান্নায় তার খারাপ লাগলেও কায়ান এখন পুরোপুরি ভেঙে পড়েছে। কি অনুভূতি ছিল, কি অনুভূতি ছিল, কি ছিল না, আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝে গেছে, ওকে যদি আমার করে নিতে না পারি তাহলে আমি সত্যিই শেষ হয়ে যাব। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। লায়লা এখন কায়ানের বুকে মুখ ডুবিয়ে আছে। লায়লা এবার কায়ানের বুকের থেকে মুখ সরিয়ে চোখের জল মুছতে মুছতে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, নিজের ভালোবাসার মানুষকে শেষ হয়ে যেতে দিতে পারি না। তুমি যদি ওকে চাও আমি সরে যাব, কিন্তু ও কি তোমাকে চায়? লায়লার কথাটা শেষ হতে না হতেই কায়ানের ভেতরের যেন জমে থাকা সমস্ত অন্ধকার এক ঝটকায় ফেটে গেল। এতক্ষণ যে বুকের ভেতর পাথর চাপা ছিল সেটার ভার হঠাৎ করেই হালকা হয়ে এলো। শ্বাস নিতে ভুলে যাওয়া ফুসফুস আবারও বাতাস খুঁজে পেল। চোখের কোণে জমে থাকা যন্ত্রণার জল গলে গিয়ে সেখানে অদ্ভুত এক উজ্জ্বলতা জন্ম দিল, যা বহুদিন সে অনুভব করেনি। বুকের গভীরে জমে থাকা অপরাধবোধ, দ্বিধা আর ভয়ের স্তূপের ভেতর দিয়ে এক ফোঁটা আশার আলো ঢুকে পড়ল। কায়ান মুহূর্তেই খুশিতে লায়লাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ লাইলা, সত্যি তুমি আমার জীবনটা আবার বাঁচিয়ে দিলে। লায়লা নিজে কায়ানকে জড়িয়ে ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি টেনে নরম কণ্ঠে বলে উঠল, কায়, এত খুশি তোমায় আমি আগে দেখিনি। কিন্তু তুমি বললে না ও তোমায় চায় কিনা। এবার কায়ান লায়লাকে নিজের থেকে ছাড়িয়ে লায়লার হাত ধরে বসিয়ে দিল। নিজে তার পাশে বসে এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে লায়লার দিকে তাকিয়ে বলে উঠল,
ওকে আমি অনেক আঘাত করেছি লাইলা, আর ওর ক্ষতগুলোতে নিজ হাতে ওষুধ লাগতে চাই। সেজন্যই তোমার কাছে আগে এসেছে তোমার অনুমতি নিতে। তুমি অনুমতি দিয়েছ, এরপর আর কেউ ওকে আমার হয়ে ওঠা থেকে আমাকে আটকাতে পারবে না। ও এখন আমাকে না চাইলে ওরা আমার হয়েই থাকতে হবে। লাইলা মাথা নিচু করে নরম কণ্ঠে বলে উঠল, আমাকে বলা যাবে কায় কি হয়েছে ওর? কি বলেছো তুমি রিদিয়াকে? কায়েন মানা করলো না। এক গভীর নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে সে সবকিছু লায়লাকে বলতে শুরু করলো। সব কথা শোনার পর লায়লা কায়েনের হাত ধরে বলে উঠল, কায়, তুমি যদি চাও আমি রিদিয়ার সঙ্গে কথা বলতে পারি। আমি বরং ওকে সবকিছু বুঝিয়ে বলবো। তুমি যেই কথা বলেছো সে কথা ওর মতো ভালো মেয়ে কখনোই মেনে নিতে পারবে না। কথাগুলো শুনে কায়েন খুশি হয়ে বলে উঠল, তুমি সত্যি ওকে বোঝাবে? তোমার খারাপ লাগবে না? কিছুক্ষণ চুপ রইল লায়লা। এরপর হঠাৎ করে লায়লা কায়েনের মুখে চুমু এঁকে দিল। কায়েনের চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখন লায়লা বলে উঠল, অনেক খারাপ লাগবে কায়, কিন্তু আমার কাছে তুমি ইম্পর্ট্যান্ট। তুমি কি চাও সেইটা ইম্পর্ট্যান্ট, এর থেকে বেশি কিছুই না। তোমার জন্য সব করতে পারি, আর এই কিসটা তো প্রাপ্য আমার জন্য। কায়েনের নিজের কাছে অনুশোচনা হচ্ছে, কিন্তু তার এখন একটাই চাল। রিদিয়া, কায়েন লায়লার দিকে কৃতজ্ঞতার নজরে তাকিয়ে বলে উঠল। থ্যাংক ইউ সো মাচ লাইলা। আরো কিছুক্ষণ তাদের মধ্যে কথা হওয়ার পর কায়েন চলে যেতে যাবে, তখন আবারও লায়লা কায়েনকে জড়িয়ে ধরল। এরপর কায়েন চলে যেতেই লায়লা নিজের মুখভঙ্গি বদলে অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে করতে কানে ফোন লাগিয়ে বলে রাগে ফুঁসতে ফুঁসতে গর্জে উঠল, তোমার আর কোনো কথা আমি শুনবো না। আই ওয়ান্ট টু কিল হার। রিদিয়া হাঁটু ভাঁজ করে সোফার উপর বসেছিল, দু হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরে যেন ভাঙতে থাকা মনটাকে কোনোভাবে আটকে রাখতে চাইছে। চিন্তার ভারে সে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল নিজের ভেতরে এক অশান্ত সাগরে। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ছিল উষ্ণ জল, কিন্তু সেগুলো মুছে নেওয়ারও শক্তি আর ছিল না। নিঃশ্বাসগুলো ভারী হয়ে আসছিল। বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন প্রতিটা দমে আরো গভীর থেকে দাগ কাটছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার পাশে রাখা ফোনটা কেঁপে উঠল। একটার পর একটা নোটিফিকেশনের শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যেতে লাগলো। রিদিয়া বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। এই মুহূর্তে কারো কথা শোনার, কারো উপস্থিতি মেনে নেওয়ার মানসিকতা তার ছিল না। সে ফোনটা উপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু নোটিফিকেশন থামার কোনো লক্ষণ নেই। তারপর আবারও ফোনটা বেজে উঠল। অবশেষে সে না চাইতেও ফোনটা হাতে তুলে নিল, শুধু সাইলেন্ট করে রাখার জন্য। কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখজোড়া বিস্ময়ে বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে সমস্ত ভাবনার স্রোত থমকে গেল। বুকের ভেতর জমে থাকা কষ্টের উপর যেন আচমকা অন্য এক কষ্টের ঝড় আছড়ে পড়ল। বড় কাচের জানলা জুড়ে ভেসে আসছে বসফরাসের নীরব ঢেউয়ের মৃদু আওয়াজ, যেন বাইরের জগৎও আজ রিদিয়ার কষ্টে নীরব হয়ে গেছে। বাইরে শহরের আলো নদীর গায়ে কাঁপতে কাঁপতে প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেই সৌন্দর্য আজ রিদিয়ার চোখে কেবল তীক্ষ্ণ বিদ্রুপের মতো লাগছে। হালকা সাদা পর্দাগুলো বাতাসে মৃদু দুলছে। রাতের ঠান্ডা হাওয়ায় ঘরের ভেতরে ঢুকে পড়লেও হৃদয়ের শরীরের কাঁপুনি আসছে অন্য এক শীতে, এক অদৃশ্য যন্ত্রণায়। রাজকীয়ভাবে সাজানো আর্সলান ম্যানশনের এই রুমটা আজ যেন তার কাছে মৃত নিস্তব্ধতার মতো এক কারাগার। বিছানার পাশে ল্যাম্পের নরম আলোয় ছায়াগুলো লম্বা হয়ে দেয়ালে লেপ্টে আছে। ঘরের প্রতিটি কোণে যেন তারই নীরব কান্নার প্রতিধ্বনি ঘুরে বেড়াচ্ছে। হাতে ধরা ফোনটা কাঁপতে থাকা আঙুল থেকে পিছলে পড়ে গেল সোফায়। চোখ বেয়ে ঝরতে লাগলো জল। থামানোর কোনো চেষ্টাও করল না সে। নিঃশব্দ কান্নার আওয়াজ ধীরে ধীরে ঘর ভরিয়ে তুলল, একটা দম আটকে যাওয়া কষ্টে যেন তার বুকের ভেতর চিৎকার করে উঠছে। কাঁপতে থাকা হাতে আবারও ফোনটা তুলে নিল সে, যেন বুঝতে চায় না এটা কি সত্যি। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই সবকিছু যেন থেমে গেল। পৃথিবীর সমস্ত শব্দ মিলিয়ে গেল এক অন্ধকার নিস্তব্ধতায়। যে মানুষটা কিছুক্ষণ আগেও তাকে নিজের অনুভূতি প্রকাশ করেছিল, সেই মানুষটাই এখন অন্য নারীর শরীরে জড়িয়ে আছে। ছবিটায় লায়লার মুখ খুঁজে আছে কায়নের বুকে।
দুজনের মধ্যে কোনো ফাঁকা নেই। তাদের দৃষ্টি, তাদের ছোঁয়া সবকিছু যেন বিদ্রূপ করে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। লায়লার কোমল ঠোঁট স্পর্শ করছে কায়নের জীবন। আর সেই দৃশ্য দেখেই হৃদয়ের বুকের ভেতর কেউ যেন ধারালো ছুরি চালিয়ে দিচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে ব্যথা, প্রতিটি নিঃশ্বাসে এই ব্যথাটা আরো গভীর হচ্ছে। এক মুহূর্তেই ফোনটা আবারও ছুঁড়ে ফেলে দিল সোফায়। কাঁপতে থাকা কণ্ঠে নিঃশব্দে নিজের সঙ্গে নিজে চিৎকার করে বলে উঠল, কি করে পারে, কি করে পারে? তার ঠোঁট কাঁপছে, বুক ওঠানামা করছে কষ্টে, চোখের পানি গাল বেয়ে নেমে যাচ্ছে থেমে থেমে। হৃদয়া নিজের উপরই ঘেন্না ধরে গেল। এই মানুষটার জন্য সে কেঁদেছে, এই মানুষটার জন্য তার বুক ভেঙে গেছে। সে নিজের চুল মুঠি করে ধরে চিৎকার করে বলে উঠল, কি করে পারলেন? কি করে, কি করে? তার কণ্ঠে রাগ, কষ্ট, অপমান সব একসাথে মিলে আছে। কয়েক মুহূর্ত আগেও তো আপনি নিজেই বলেছিলেন নিজের অনুভূতিগুলো বুঝতে। আপনার চোখের দিকে তাকাতে বলেছিলেন, সেই চোখেই নাকি আমি সত্যটা খুঁজে পাবো। অথচ এখন সেই একই চোখ দিয়েই আপনি অন্য এক নারীর দিকে তাকাচ্ছেন। নিজের হবু স্ত্রীকে দেখতে চাইলে দেখতেই পারেন, সে অধিকার আপনার আছে। কিন্তু তখন আমাকে কেন তাকাতে বলেছিলেন? কেন আপনার চোখে নিজের অনুভূতির প্রতিচ্ছবি খুঁজতে বলেছিলেন? আপনি কি একবারও ভেবেছেন আপনার বলা কথাগুলো আমাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিল? কথাগুলো বলতে বলতে কণ্ঠ ভেঙে গেল, চোখের পানি ফুরিয়ে এলেও বুকের ভেতর চেপে রাখা যন্ত্রণা যেন আরো ফুলে উঠেছে। সোফায় হেলে পড়ে নিঃশ্বাস নিচ্ছে হৃদয়া। মাথার ভেতর অজস্র প্রশ্ন ঘুরছে। কে পাঠালো এই ছবি? কারণ তো এমন কিছু পাঠাবে না, তবে কার হাতে এলো এমন দৃশ্য? তার নাম্বার জানলো কেমন করে? ঠিক তখনই ফোনটা আবারও কেঁপে উঠল। এইবার আর মেসেজ নয়, বরং কলের রিংটোন বাজছে। নিস্তব্ধ ঘর জুড়ে ফোনের আওয়াজ যেন এক তীব্র বজ্রপাতের মতো আঘাত হানল। হৃদয় স্থির হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। কল রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে কেউ গম্ভীর স্বরে বলে উঠল, হ্যালো নাইট স্প্যারো। কণ্ঠস্বরটা শুনতেই হৃদয়ার সময় লাগলো না চিনতে। সে এক মুহূর্তেই চমকে ভাঙা কণ্ঠে বলে উঠল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ওপাশ থেকে রহস্যের হাসি দিয়ে সে বলে উঠল, যাকে চিনতে চাই, যাকে জানতে চাই, তার নাম্বার কালেক্ট করা মার্শেলোর কাছে কোনো ব্যাপার না। কথাটা শুনে হৃদয় এক মুহূর্তে থমকে গেল। চোখের কোণে জমে থাকা জল আঙুল দিয়ে মুছে নিজেকে শক্ত করলো সে। বুকের ভেতর অস্থিরতা থাকলেও গলাটা শক্ত করে বলল, ও, তার মানে ফটোগুলো আপনি পাঠিয়েছেন। কিন্তু আপনি এই ফটোগুলো আমাকে কেন সেন্ড করেছেন? মার্সেলো যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। হাসতে হাসতে, কিন্তু সেই হাসির ভেতর অদ্ভুত এক শীতলতা নিয়ে সে বলে উঠল, ডিয়ার নাইট স্প্যারো, তুমি হয়তো ভুলে গেছো যেদিন লেকের ধারে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, আর সেই অপেক্ষার ফাঁকে তোমার চোখ এক মুহূর্তের জন্য ফাঁকি দেয়নি। তোমার আর মিস্টার কায়ানের ঘনিষ্ঠতার প্রতিটা মুহূর্ত আমি দেখেছি। কথাগুলো শোনা মাত্রই যেন হৃদয়ের মাথার উপর আকাশ ভেঙে পড়ল। উপচে উঠল সেদিনের স্মৃতিগুলো। চোখ দুটো মুহূর্তেই বড় হয়ে গেল। নিঃশ্বাস আটকে এলো। নিজের ভেতর ভাঙতে থাকা দুর্বলতাকে জোর করে চেপে ধরে সে বলল, আপনার ভুল হচ্ছে, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ফোন রাখছি। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কথা যখন বলতেই চাও না এই ব্যাপারে, তবে এই মানুষটার জন্য চোখের জল কেন নষ্ট করছো? প্রতিটি শব্দ যেন হৃদয়ের ভেতরের দেয়ালে ধাক্কা মারছে। এই লোকটা এত কিছু কি করে জানে? তবুও নিজেকে শক্ত রেখে সে বলল, আমি কোনো চোখের জল নষ্ট করছি না। প্লিজ আমাকে আর কল দেবেন না। না তো কিছু। হৃদয় পুরো বাক্য শেষ করতে পারল না। তার আগেই ওপাশ থেকে মার্সেলো বলে উঠল, জানতে চাও না মিস্টার কায়ান তোমার মনের সঙ্গে আর কত মেয়ের মন নিয়ে গেম খেলেছে? এই একটা বাক্যেই হৃদয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সারা শরীর কাঁপতে লাগলো। বুকের ভেতর ধাতব কিছু বিঁধে যাওয়ার মতো যন্ত্রণা। সে বিশ্বাস করতে পারছে না। তবুও ওপাশ থেকে আবার এলো সে নির্মম আঘাত। জানতে চাও না সে কত মেয়ের জীবন নষ্ট করেছে? হৃদয় কাঁপতে থাকা কণ্ঠে বলল, কি বলছেন এইসব? আমি বিশ্বাস করি না এসব।
মার্শালের কণ্ঠ এবার শান্ত, কিন্তু সে শান্তির ভেতর লুকিয়ে আছে গভীর অন্ধকার। সবকিছু ফোনে বলা যায় না। বিশ্বাস করতে হলে আমার সঙ্গে দেখা করো একবার, নাইট স্প্যারো। দেখা করব মানে? আমি আপনার এসব আজগুবি কথা মানতে চাই না। উনি খারাপ হতে পারে, কিন্তু কোনো মেয়ের জীবন নষ্ট করবে না। একবার দেখা করলেই বুঝতে পারবে কি সত্যি কি মিথ্যে। আমি আপনার সঙ্গে কি করে দেখা করব এই রাতের অন্ধকারে? আর আমি এখন বাইরে যেতে রিদিয়ার কথা আবারও বাধা দিল মার্সেল। মেনশনের পেছনে তেমন কোনো সিকিউরিটি নেই, আপনি চাইলে চোখের ফাঁকি দিয়ে আসতে পারবেন। হৃদয় কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতর দ্বন্দ্ব চলতে লাগলো, ভয় আর সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা, জানার ইচ্ছেতে। শেষ পর্যন্ত কঠিন কণ্ঠে সে বলল, আর এসব যদি মিথ্যে হয় আমি নিজের হাতে আপনাকে শাস্তি দিব। আমি তোমার দেওয়া শাস্তি মাথা পেতে নেব। কল কেটে গেল। ঘরের নিস্তব্ধতা আবারও ফিরে এলো, কিন্তু সেই নীরবতার ভেতর হৃদয়ের বুকের ভেতরে এক ভয়ঙ্কর ঝড় জমে উঠছে। এই রাত যে শুধু কান্নার নয়, আরো বড় কিছুর সূচনা, সেটা সে নিজেই বুঝে ফেলেছে।